আমরা আগের পাঠে সংবিধানের শ্রেণীবিভাগ করেছিলাম এবং সংবিধানের যে সংজ্ঞা সেই সংজ্ঞাগুলো আমরা আলোচনা করেছিলাম। বিশেষ করে আমরা মার্ক্সীয় সংজ্ঞা এবং সার্বজনীন সংজ্ঞা এই দুটো সংজ্ঞা বিশেষভাবে আমরা দেখেছিলাম। আমরা সংবিধানের শ্রেণীবিভাগ করতে গিয়ে একটা বিষয় শেষের দিকে আলোচনা করেছিলাম যে সংবিধানকে প্রকৃতিগতভাবে এবং সংশোধনগতভাবে দুভাগে ভাগ করা যায়। সেই প্রকৃতিগতভাবে সংবিধানকে যে দুভাগে ভাগ করা যায় সেই বিষয়টাকে আজকে আমরা আলোচনা করব। মানে প্রকৃতিগতভাবে সংবিধানকে দুভাগে ভাগ করা যায়, লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান। আজকে যে বিষয়টি আমরা এখানে আলোচনা করব আজকের পাঠে, সেটি হচ্ছে লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য নির্ণয় করো। মানে পার্থক্য দেখব লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য। তাহলে ক্লাস 11 সেমিস্টার 1 রাষ্ট্রবিজ্ঞান তোমাদের আজকে পার্ট 2 এর জন্য আলোচনা হবে। পার্ট 2 এর আলোচনাতে কি থাকছে? লিখিত এবং অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য। লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধানের পার্থক্যে যাওয়ার আগে লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান কাকে বলে সেটা কিন্তু আমাদের একটু জানা দরকার রয়েছে। এবং অন্য পাঠে আমরা সংবিধানকে যে সংশোধনগত দিক থেকে বিভাজন করা হয়েছে দুষ্পরিবর্তনীয় এবং সুপরিবর্তনীয়, সেটা কিন্তু আমরা অন্য একটি পাঠে আলোচনা করব। সেখানে তার সংজ্ঞা দেব, কাকে বলে সেটাও কিন্তু বিশদে আলোচনা করা হবে। আজকের শুধু আলোচনা লিখিত অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য। সেই পার্থক্যতে যাওয়ার আগে আমাদেরকে কি করতে হবে? লিখিত সংবিধান কাকে বলে এবং অলিখিত সংবিধান কাকে বলে সেই বিষয়টা কিন্তু আমরা এখানে আলোচনা করব। তাহলে প্রথমে কি আছে? লিখিত সংবিধান কাকে বলে? কোন দেশের শাসন সম্পর্কিত যে মৌলিক ধারণাগুলো, তার অধিকাংশ বিষয় বা সবগুলোই যদি একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ করা থাকে, বিষয়টা ভালো করে বুঝবে, লিপিবদ্ধ করা থাকে বা লিখিত অবস্থায় থাকে, তখন তাকে বলা হবে লিখিত সংবিধান। এই যে লিখিত সংবিধান লিখিত হয়, তার জন্য কনভেনশন আয়োজন করতে হয় বা সংবিধান পরিষদের আয়োজন করতে হয়। সেই সংবিধান পরিষদ বা কনভেনশনের মধ্য দিয়ে যখন কোনো বিষয়কে লেখা হচ্ছে, তখন তাকে বলা হবে লিখিত সংবিধান। এই লিখিত সংবিধান কোন কোন দেশে দেখা যায়? লিখিত সংবিধান দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে, সুইজারল্যান্ডে, এমনকি আমাদের ভারতবর্ষেও লিখিত সংবিধান দেখা যায়। এরপরে আমরা চলে আসি অলিখিত সংবিধান। তাহলে শাসন সংক্রান্ত যে মৌলিক নীতিগুলো, যখন কোনো প্রথা, রীতিনীতি, আচার অনুষ্ঠান, বিচারালয়ের সিদ্ধান্ত ইত্যাদি ইত্যাদির উপর ভিত্তি করে যখন গড়ে উঠছে, তখন তাকে বলা হবে অলিখিত সংবিধান। ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রথা, রীতিনীতি, আচার অনুষ্ঠান, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের সামাজিক বিষয়। সেগুলোকে মাথায় রেখে যখন সংবিধান গড়ে ওঠে, তখন তাকে বলা হবে অলিখিত সংবিধান। এই অলিখিত সংবিধান কোনোরকম কোনো কনভেনশন বা সংবিধান পরিষদ দ্বারা তৈরি করা হয় না, লিখিত হয় না, লেখা হয় না। এই জন্য একে বলছে অলিখিত সংবিধান। এই অলিখিত সংবিধান দেখতে কোথায় পাওয়া যায়? এই অলিখিত সংবিধান আমরা দেখতে পাই ব্রিটেনে। ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধান। ঠিক আছে, তাহলে তোমরা লিখিত এবং অলিখিত সংবিধান কাকে বলে সেই বিষয়টা তোমরা বুঝতে পারলে। এবারে আমরা চলে আসি পার্থক্য। লিখিত সংবিধান ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য কি রয়েছে? প্রথম পার্থক্য কি? উদ্ভবগত পার্থক্য। আমরা কিন্তু সংজ্ঞাতে আলোচনা করে এসেছি। লিখিত সংবিধান উদ্ভব হবে কোনো না কোনো গণপরিষদ বা কনভেনশনের মধ্য দিয়ে, মানে সেটা লেখা হয়। অন্যদিকে অলিখিত যে সংবিধানটা আছে, সেই অলিখিত সংবিধান প্রথা, রীতিনীতি, বিচারালয়ের সিদ্ধান্ত ইত্যাদির মধ্য দিয়ে গড়ে ওঠে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ উৎপত্তির ক্ষেত্রে দুটো সংবিধানের মধ্যে কিরকম আলাদা উৎস রয়েছে। তাহলে এটা গেল প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য কি রয়েছে? সংবিধানের প্রাধান্য বিষয়ে পার্থক্য। সংবিধানের প্রাধান্য, লিখিত সংবিধানে সংবিধানের প্রাধান্য রয়েছে না অলিখিত সংবিধানে সংবিধানের প্রাধান্য রয়েছে, এই বিষয়টিকে নিয়ে এই পার্থক্যটি আমরা করব। লিখিত সংবিধানের সাংবিধানিক যে আইনটা, সেটাই কিন্তু দেশের সর্বোচ্চ আইন। সরকার, প্রতিষ্ঠান, এমনকি ব্যক্তি এই আইনের বিরোধিতা করতে পারে না। মনে করো সরকার সংবিধান বিরোধী কোনো একটা আইন প্রণয়ন করে দিয়েছে, তাহলে সেখানে কি হবে? সংবিধান বিরোধী আইন প্রণয়ন করার জন্য সরকারের ওই আইনটিকে বাতিল করে দেওয়া হবে। কিন্তু অন্যদিকে
অলিখিত যে সংবিধান রয়েছে সেই সংবিধানে সাংবিধানিক আইনের কোনো গুরুত্ব থাকে না। সেখানে আইনসভা যে আইনটা তৈরি করবে সেই আইনটাই কিন্তু শ্রেষ্ঠ আইন। এই জন্য তোমরা দেখবে ব্রিটেনের যে সংবিধান সেই সংবিধান অলিখিত সংবিধান, সেই জন্য সেখানের পার্লামেন্টের সার্বভৌমিকতা প্রতিষ্ঠা হয়েছে। তাহলে সংবিধানগত দিক থেকে লিখিত এবং অলিখিত সংবিধানের পার্থক্য করা যায়। 3 নম্বরে রয়েছে কি? 3 নম্বরে রয়েছে সংশোধনগত পদ্ধতি দিক থেকে পার্থক্য। লিখিত সংবিধান সংশোধন করতে গেলে বিশেষ পদ্ধতির অবলম্বন করতে হয়। মানে সহজ ভাষায় বলতে গেলে লিখিত সংবিধান কিন্তু দুষ্পরিবর্তনীয়। অন্যদিকে অলিখিত সংবিধান যেটা রয়েছে সেটা কিন্তু সুপরিবর্তনীয়। কেন সুপরিবর্তনীয়? লিখিত সংবিধান যখন পরিবর্তন করতে যাচ্ছি, সংশোধন করতে যাচ্ছি, তখন কিন্তু আইনসভার সাধারণ সংখ্যাগরিষ্ঠতা থাকলেই এই ধরনের সংবিধানটা পরিবর্তন করা যায়। এই জন্য সংবিধান সংশোধনগত দিক থেকে লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধানকে পার্থক্য করা হয়েছে। 4 নম্বর পার্থক্য, সাংবিধানিক আইন এবং সাধারণ আইনের মধ্যে পার্থক্য। লিখিত সংবিধান যে সমস্ত দেশে রয়েছে সেই সমস্ত দেশে সাধারণ আইন এবং সাংবিধানিক আইন এই দুটো আইনের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়। অন্যদিকে অলিখিত সংবিধান যে সমস্ত দেশে রয়েছে সেখানে সাংবিধানিক আইন এবং সাধারণ আইনের মধ্যে কোনো রকম পার্থক্য করা হয় না। তাহলে তোমাদের মনে এখানে প্রশ্ন আসতে পারে, সাংবিধানিক আইনটা কি এবং সাধারণ আইনটা কি? সাধারণ আইনটা হচ্ছে বিচারকদের রায়, আদালতের নজির, বিচারকদের কোনো বিচার করতে গিয়ে তাদের যে ভূমিকা, এগুলো হচ্ছে সাধারণ আইন, যেগুলো সংবিধানে লিপিবদ্ধ থাকে না। বিচার কার্যের পরিস্থিতি অনুযায়ী এই ধরনের রায়গুলো দেওয়া হয়ে থাকে এবং সেগুলো করে কে? বিচার বিভাগের বিচারপতিগণ। অন্যদিকে সাংবিধানিক আইন সেটা আবার কি? সাংবিধানিক আইনটা হচ্ছে একটা রাষ্ট্রের মৌলিক আইন, যেখানে নাগরিকদের মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ করা থাকে, লেখা থাকে, যেটি দেশের সর্বোচ্চ আইন, যে আইনকে সরকার, ব্যক্তি, প্রতিষ্ঠান কেউ কিন্তু অগ্রাহ্য করতে পারে না। তাহলে তোমরা বুঝতে পারছো সাংবিধানিক আইন এবং সাধারণ আইন বিষয়টা কি। এরপর আমরা চলে আসি 5 নম্বর পার্থক্যে। 5 নম্বর পার্থক্য কি আছে? বিচার বিভাগের প্রাধান্যর ক্ষেত্রে পার্থক্য। সহজ ভাষায় বোঝার চেষ্টা করবে। লিখিত সংবিধান যে সমস্ত দেশে রয়েছে সেই সমস্ত দেশে বিচার বিভাগের প্রাধান্য রয়েছে। অন্যদিকে অলিখিত সংবিধান যেখানে রয়েছে, মানে যে সমস্ত দেশে রয়েছে, সেখানে কিন্তু বিচার বিভাগের প্রাধান্য নেই, সেখানে আইন বিভাগের প্রাধান্য রয়েছে। এছাড়া আরেকটা বিষয়, লিখিত সংবিধান যে সমস্ত দেশে রয়েছে সেখানে সংবিধান লিখিত অবস্থায় থাকার জন্য সরকারের যে 3টে বিভাগ রয়েছে, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, তারা কিন্তু একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারে না, যে যার নিজের কাজ করে। তাহলে একে অপরের বিষয়ে হস্তক্ষেপ করবে না। মনে করো সরকার কোনো জনবিরোধী আইন তৈরি করে দিয়েছে, তাহলে সেই ব্যক্তি কোথায় যাবে? সেই জনগণ কোথায় যাবে? জনগণ বিচার চাওয়ার জন্য যাবে বিচার বিভাগে। তাহলে লিখিত সংবিধানের কিন্তু একটা ভালো দিক, যেহেতু বিভিন্ন বিভাগের কাজ আলাদা করে দেওয়া আছে, সেখানে আইন বিভাগের বিরুদ্ধে, শাসন বিভাগের বিরুদ্ধে মানুষ বিচার বিভাগের কাছে যেতে পারে, মানে বিচার বিভাগের কাছে শরণাপন্ন হতে পারে। কিন্তু এটা অলিখিত সংবিধানের ক্ষেত্রে নেই। অলিখিত সংবিধান যে সমস্ত দেশে রয়েছে সেখানে আইন বিভাগ যে আইনটা তৈরি করে দেয় সেই আইনটাকে লঙ্ঘন করার ক্ষমতা বিচার বিভাগের থাকে না। তাহলে এটা গেল 5 নম্বর। এরপরে চলে আসি আমরা 6 নম্বর যে পার্থক্যটা রয়েছে। 6 নম্বর পার্থক্যে কি রয়েছে? মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে পার্থক্য। মৌলিক অধিকার, লিখিত সংবিধানে নাগরিকদের জন্য মৌলিক অধিকারগুলো পাই টু পাই, পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করা থাকে। তারা কোন অধিকারটা ভোগ করতে পারবে, কোন অধিকারটা ভোগ করতে পারবে না, এই সমস্ত বিষয়টা কিন্তু লিখিত সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করা থাকে। অন্যদিকে অলিখিত যে সংবিধানটা রয়েছে সেই অলিখিত সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ করা থাকে না। সেই অলিখিত সংবিধানের ক্ষেত্রে যখন আইন বিভাগ, শাসন বিভাগ এমন কোনো আইন প্রণয়ন করে দিয়েছে, সেক্ষেত্রে জনগণ কিন্তু তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না। তাহলে সহজ কথায় লিখিত সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করা থাকে, কিন্তু অলিখিত সংবিধানে মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ করা থাকে না। এইভাবে আমরা 6টি পার্থক্য দেখলাম লিখিত এবং অলিখিত সংবিধানের মধ্যে। তাহলে এবার একটা প্রশ্ন আসতে পারে যে লিখিত সংবিধান মানেই কি লিখিত থাকবে, আর অলিখিত সংবিধান মানেই কি সবকিছু অলিখিত? এটা একটা প্রশ্ন আসতেই পারে। সেই প্রশ্নটা যাতে না আসে
সেই জন্য গেটেল একটা উক্তি করেছেন। উক্তিটা কি? লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধানের মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা মাত্রাগত, কোনোভাবেই সেটা গুণগত নয়। এটা যদি তোমাদের কাছে উদাহরণ প্রস্তুত করা যায় তাহলে তোমরা ভালোভাবে বিষয়টা বুঝতে পারবে। আমরা যদি প্রতিটা লিখিত সংবিধানকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রতিটা লিখিত সংবিধানের মধ্যে কিছু না কিছু অলিখিত অংশ রয়েছে। যেমন আমরা ধরি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত সংবিধান, তাহলে সেখানে সমস্ত বিষয় লিখিত থাকার কথা, কিন্তু সেখানেও কিছু কিছু অংশ অলিখিত অবস্থায় রয়েছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস, কংগ্রেসের কার্যপদ্ধতি, মার্কিন যুক্তরাষ্ট্রের দল ব্যবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় আদালতের ক্ষমতা, ক্যাবিনেট ব্যবস্থা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে লিপিবদ্ধ করা নেই। তাহলে আমরা বলতে পারি না যে লিখিত সংবিধান মানেই কিন্তু লিখিত, তার মধ্যে কিছু অলিখিত অংশ রয়েছে। আবার অন্যদিকে এটাও আমরা বলতে পারি না যে অলিখিত সংবিধান মানেই অলিখিত। তার একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। আমাদের আমরা পড়েছি অলিখিত সংবিধান কোথায় দেখতে পাওয়া যায়? অলিখিত সংবিধান দেখতে পাওয়া যায় ব্রিটেনে। তাহলে ব্রিটেনের সংবিধানটা কি সম্পূর্ণ অলিখিত? মোটেও না। ব্রিটেনের সংবিধানের মধ্যে কিছু কিছু লিখিত অংশ রয়েছে। যেমন ধরো 1215 খ্রিস্টাব্দের মহাসনদ আইন, 1989 সালের অধিকার বিল, এমনকি 1911 সাল, 1949 সালের পার্লামেন্টীয় আইন, এই সমস্ত বিষয়গুলো ব্রিটেনের সংবিধানের লিখিত অবস্থায় রয়েছে। মানে এই সমস্ত বিষয়গুলোকে ধরে ব্রিটেনের কিন্তু কাজকর্ম পরিচালিত হয়। তাহলে আমরা দেখতেই পাচ্ছি ব্রিটেনের অলিখিত সংবিধান হওয়া সত্ত্বেও তার মধ্যে কিছু কিছু লিখিত অংশ রয়েছে, যেমন অধিকার বিল, মহাসনদ, এগুলো লিখিত অবস্থায় রয়েছে। তাহলে আমরা কোনোভাবেই বলতে পারি না যে অলিখিত সংবিধান মানেই কিন্তু অলিখিত। ঠিক আছে, বিষয়টা তোমরা বুঝতে পারলে? তাহলে এবারে আমরা বলতে পারি লিখিত সংবিধানের মধ্যে কিছু অলিখিত অংশ আছে এবং অলিখিত সংবিধানের মধ্যে কিছু লিখিত অংশ রয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা পার্থক্যটা করলাম লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধানের। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। তোমরা লাইক কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।